সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রেখেছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এর বাইরে মুক্ত গণমাধ্যম দিবস ছিল আজ। এই মুক্ত গণমাধ্যম দিবসে অনেকগুলো অনুষ্ঠান হয়েছে। এই গণমাধ্যমের অবস্থা কি, এই নিয়ে আলোচনা করব। এর বাইরে এনসিপির উদ্যোগে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে আজকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। এটা নিয়ে আমরা কথা বলবো। এখানে নানা বিষয় আলোচনায় আসছে এবং 49 জন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য, মহিলা সংসদ সদস্য আজ শপথ নিয়েছেন। তো এই সমস্ত বিষয়ে আজকে দিনের গুরুত্বপূর্ণ বিষয়, এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9 এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরও উপস্থিত আছেন ডক্টর ফায়জুল হক, রাজনৈতিক বিশ্লেষক এবং 11 দলীয় জোটের প্রার্থী, জামায়াতের প্রার্থী হিসেবে তিনি ঝালকাঠি 1 আসনে নির্বাচন করেছিলেন। ডক্টর ফায়জুল হক, আপনাকে এনটিভি স্টুডিওতে এই সময় অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শুরু করতে চাই প্রেস ফ্রিডম ডে কিংবা মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, গণমাধ্যমের অবস্থা কেমন? আপনি তো খুব দীর্ঘদিন থেকে দেখে আসছেন, এর মধ্যেই আছেন। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক ফাইজুল আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ফাইজুল হক, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 3 মে সারা পৃথিবীতে পালিত হয়, বাংলাদেশেও পালিত হয়েছে এবং এটা রুটিন ওয়ার্কের মতো প্রায় 1996 সন থেকে সম্ভবত পালিত হয়ে আসছে। এখন বাংলাদেশে এইবারের যেই ধরেন সূচক, সেই সূচকে 180টি দেশের মধ্যে 152 এবার 3 ধাপ পিছিয়েছে গত বছর থেকে। এখন এই যে আজকে যে রিপোর্টটা আমরা পেলাম, এটা কিন্তু এখন থেকে আগের 1 বছরের, মানে 2025 সালের রিপোর্ট। 25 সালের রিপোর্ট 26-এ এসে প্রকাশিত হলো। 25 সালের জানুয়ারি টু ডিসেম্বরে এইটা, এবং এর আগেরটা ছিল 24 সালের রিপোর্ট। হ্যাঁ, তো বাংলাদেশে গত 16 বছর ধরে ফ্যাসিবাদের শাসনে থাকা অবস্থায় দেশে সংবাদ মাধ্যম, তখন কিন্তু 163 ছিল সংবাদ মাধ্যম খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল। সেখান থেকে ফ্যাসিবাদের পতনের পরে আমাদের প্রত্যাশা ছিল যে এটা অনেকখানি উন্নতি লাভ করবে। অনেকখানি উন্নতি লাভ করা অবস্থায় এই যে এখন যে রিপোর্টটা পেলাম, এটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের অবস্থার 1 বছরের রিপোর্ট। ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে সেটা 3 ধাপ কেন পিছল, তাহলে আমাদের এখানে সমস্যাটা কোথায় সেটা নির্মোহভাবে বিশ্লেষণ হওয়া দরকার। যে বাংলাদেশের সংবাদ মাধ্যম ক্ষেত্র বিশেষে অতিরিক্ত স্বাধীনতা ভোগ করে, ক্ষেত্র বিশেষে আবার নিজেরাই নিজেদের পায়ে শৃঙ্খল পড়ে। সেটা কীরকম? আপনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে আছেন, আপনি জানেন যে এই দেশের সংবাদ মাধ্যমের মালিকরা বিশেষ করে তারা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়ে যায় এবং তারা হয় সুবিধাভোগী অথবা সরাসরি রাজনৈতিক দলের নেতা, এমপি, মন্ত্রী, এরকম বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমের মালিকানায় যারা যুক্ত তাদের বেলায় খুঁজলে সেটা দেখা যাবে। কেউ কেউ আছে তাদের ব্যবসায়িক আনুকূল্য লাভের জন্য, ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তারের জন্য অথবা ব্যবসায়িকভাবে অনৈতিক অবস্থানকে পাহারা দেবার জন্য সংবাদ মাধ্যম তারা তৈরি করেন। সেই নজিরও বাংলাদেশে আছে। এখন সেই অবস্থায় মালিকরা নিজেরাই একটা শৃঙ্খল এটা তৈরি করেন। দ্বিতীয় হলো গিয়ে এই মালিকরা পছন্দ করেন সাংবাদিকতার প্রধান পদগুলিতে এমন লোকরা থাকবেন যারা মালিকের স্বার্থ রক্ষা করবে, মালিক যেই রাজনৈতিক দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড বা এনক্লাইন্ড সেই দলের স্বার্থ রক্ষা করবে। এবং সরকার এইখানে আবার একটা ভূমিকা পালন করে যে তাদের অনুগতদের যেন প্রধান পদগুলোতে বিভিন্ন জায়গায় রাখা যায়। এটা পুরো আওয়ামী লীগ আমল জুড়ে ফ্যাসিবাদের কালে আমরা দেখেছি। সেইখান থেকে যখন গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘুরে দাঁড়ানোর কথা ছিল, নতুন এক সংকট তৈরি হলো, কারা কোন অফিস তাদের আয়ত্তে নেবে।
পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত যেই রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পক্ষের, তারা কোন হাউসটা তাদের নিজেদের আয়ত্তে কিভাবে নিতে পারেন সেই প্রতিযোগিতা আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। এই অবস্থার মধ্যে দেখা গেল 16 বছর ধরে ফ্যাসিবাদের অনুগ্রহভোগী, সুবিধাভোগী, ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করবার জন্য যারা ভূমিকা পালন করেছেন, তাদের নিয়ে নানান রকমের মেরুকরণ শুরু হলো। কেউ জেলে গেলেন, কেউ পালিয়ে গেলেন, কেউ চাকরিচ্যুত হলেন, আবার বিরাট একটা অংশ তারা রং বদলে কোনো না কোনো দিকে আবার তিনি সখ্য তারা তৈরি করলেন। ফলে সেই একটা রং বদলে যারা সখ্য তৈরি করতে চায়, বন্ধু হতে চায়, তারা কিন্তু আবার স্বাধীন সাংবাদিকতা করতে পারে না, কারণ তাদের অতীতটা কলুষিত। তাদেরকে নতুন করে যে ঠিকানায় তারা যান, এই ঠিকানায় বেশি আস্থাভাজন হবার জন্য অতিরিক্ত তাদের মন রক্ষা করতে হয়, প্রতিযোগিতায় নামতে হয়। আপনি দেখবেন যে নর্মালি যে কোনো একটা দলের প্রতি অনুগত, তাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয় না। কনভার্টেড যারা নতুন করে কারো প্রতি আনুগত্য প্রকাশ করে, তাদেরকে পদে পদে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি আনুগত্য প্রকাশ করছি। ফলে তারা অতিরিক্ত পার্টিজান হয়ে যায়। ফলে বাংলাদেশের সংবাদ মাধ্যম যে আমরা নন পার্টিজান অবস্থায় মুক্ত সাংবাদিকতা বলতে যেটা বুঝি, সেই দিকে আসবার মতো সেই মালিকদের তরফ থেকে সাংবাদিকদের প্রধান পদগুলির বিভিন্ন ক্ষেত্রে সেই লক্ষণটা এখনো খুব ভিজিবল চেঞ্জটা ওইরকম আসেনি। এখন সরকার যেহেতু, শেষ করি আমি, দায়িত্ব নিয়েছেন মাত্র, ফ্যাসিবাদের আমল থেকে এসে ইন্টারিম গভর্নমেন্টের সময় 3 ধাপ পিছিয়ে যাওয়াটা অত্যন্ত অপমানজনক আমাদের জন্য এবং উদ্বেগের বিষয়। নতুন সরকার যেহেতু তারা কথা দিয়েছে তারা নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে, নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে মুক্ত গণমাধ্যম খুব জরুরি। সেই ক্ষেত্রে তারা কিভাবে এই সূচক ভবিষ্যতে আরও উত্তরণ ঘটাতে পারে এবং সত্যিকার অর্থে এখানে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়, সেই ভূমিকাটা আমরা 1 বছর পরে তাদের অন্তত 1 বছরের আমলনামাটা নিয়ে কথা বলতে পারবো এবং আমাদের প্রত্যাশা থাকবে এখান থেকে উত্তরণের। আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই আপনার আলোচনায়। আসলে আওয়ামী লীগের শেষ সময়টাতে যেটা 163 সর্বশেষ 2023 সালে এই সূচকে 163 অবস্থান ছিল এবং এরপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর পেয়েছে। এই 1.5 বছরের পরের 6 মাসের যে উন্নতি, প্রথম 6 মাসের যে উন্নতি, মানে তারা যে সময়টা পেল, এটার কারণেই হয়তো এটা 149-এ নেমে আসলো। 163 থেকে 149, এটা আবার 152-তে নেমে আসছে। এই কারণে স্ট্যাটিস্টিক্সটা আমরা যদি আওয়ামী লীগ 49 বলি আর অন্তর্বর্তী 52 বলি, এটা মনে পুরোপুরি ঠিক হবে না। এনিওয়ে, না, তাইলে একটু এটা ক্লিয়ার করতেই হবে। জি, আপনি ইন্টারিম গভর্নমেন্টের প্রথম 6 মাসে তারা 63 থেকে উন্নয়ন করে 49-এ নামাতে পারলো, আর পরের 1 বছরে আবার সেটা কেন খারাপ হলো, সেই প্রশ্নটা আমরা চাই। এটা সঠিক, কিন্তু এটা একটা বছরে 2টা দলই ছিল। আওয়ামী লীগ শুরুর দিকে ছিল, পরে অন্তর্বর্তী সরকার আসার পর আমরা তুলনামূলকভাবে মুক্ত বা পরিবেশে কথা বলতে পারছি। অন্যান্য অনেক বিষয় দিয়ে এই সূচকটা হয়তো ঠিক করা হয়, কিন্তু কথা বলার ক্ষেত্রে তো আপনি একজন সিনিয়র সাংবাদিক, গুরুত্বপূর্ণ পদে আছেন। যদি আপনি মুক্তভাবে কথা বলার এই অধিকারটা পাচ্ছেন দাবি করেন, তাহলে why we are in 152 পজিশন? সেটাই তো সবার ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য না। তার মানে আমাদের এক্সপেকটেশন এত কমে গেছে যে 152 নিয়ে আপনি হ্যাপি না, বলতেছেন যে কথা বলতে পারছেন না। 152 নিয়ে আমি হ্যাপি না, কিন্তু ব্যাপার হলো যে এখন তো কথা বলতে পারছেন, কিংবা অন্তর্বর্তী সরকারের সময় আপনি তো কথা বলতে পেরেছেন, আগের চেয়ে স্বাধীনভাবে বলতে পেরেছেন, কিংবা আগে যেভাবে একটা টকশোতে অংশ নেওয়ার জন্য আপনার ডাক পড়ে যেত গোয়েন্দা সংস্থার অফিসে, সেটা তো অন্তর্বর্তী সরকারের আমলে ছিল না। তো সেই চেঞ্জগুলো তো আমাকে স্বীকার করতেই হবে। আচ্ছা, আমরা এই আলোচনায় যাব। ডক্টর ফয়জুল হক, আপনি কি মনে করেন? আপনার প্রাথমিক বক্তব্য এই নিয়ে একটু শুনতে চাই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় জাহেদ চৌধুরী ভাইকে এবং আমার বিজ্ঞ আলোচক আমাদের ডক্টর সায়ন্ত ভাইকে সহ এনটিভির সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে। আসলে মুক্ত গণমাধ্যম বলতে যেটা বোঝায়, সেটা বাংলাদেশে আমার মনে হয় স্বাধীনতার পট পরিবর্তনের পর থেকে আজ পর্যন্ত ওই অর্থে আমরা যেটাকে মুক্ত গণমাধ্যম বুঝি সেটা প্রতিষ্ঠিত হয়নি। আপনি একটু আগে বলতে চেয়েছিলেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মনে হয় মুক্ত গণমাধ্যমটা চর্চা হয়েছে, জনগণের বাক স্বাধীনতার
কিছুটা হলেও বিকাশ ঘটেছে, এটা আমি কিঞ্চিত স্বীকার করি। কিন্তু আমিও ভিকটিমের শিকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমরা শুনেছিলাম যে বিটিভিতে সকল ধরনের সকল রাজনৈতিক ব্যক্তির আলোচনা মুক্ত থাকে। আমি বিটিভিতে প্রায়ই আলোচনা করতাম ওই সময়টার শুরুর দিকে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে কোনো একদিন, আমি যদিও তাদের নাম মেনশন করতে চাই না, জানিয়ে দেওয়া হলো যে আপনাকে ডাকতে একটু অপারগতা প্রকাশ করছি। শুধুমাত্র আমি একজন উপদেষ্টার সাহেবের কোনো একটা বিষয়ে ব্যক্তিগত লাইভ করেছিলাম তৎকালীন সময়, যিনি তথ্য উপদেষ্টা ছিলেন তার, তো যেতে পারিনি। তার মানে কি, আপনি বাক স্বাধীনতা কিন্তু সেখানে হরণ হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু ইমপ্রুভ হয়েছে। যেটা আপনি ফেসিবাদের আমলে যেরকম ছিলেন, নিশ্চয়ই তার চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। হয়তো আমি ওই জায়গাটাতে উপস্থাপিত হতে পারিনি, কিন্তু আমি ভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে আমার নিজস্ব টক শোতে কিংবা ফেসবুকে কথা বলতে পেরেছি। এতটুকু উন্নয়ন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, একে দেখার জন্য আমাদের সময় লাগবে, আমাদেরকে সেই সময়টা দিতে হবে, সেটা সত্য। কিন্তু এতটুকু মানে আমরা বুঝতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার পরে যখন দলীয় সরকার আসে, সাধারণত এই যারা মিডিয়া জগতের সাথে সম্পৃক্ত থাকে তারাও বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় সরকারের সাথে একটু তাদের সম্পর্ক বৃদ্ধি করা ছাড়া তারা এটাকে স্বাধীন মনে করে না। মুক্ত স্বাধীন বলতে যেটাকে আপনি বুঝবেন যে আপনি ডাকবেন, কথা বলবে, কেউ তাদেরকে কোনো জায়গায় হুমকি দিবে না, ধমকি দিবে না, আর আপনি ডাকতেও কুণ্ঠাবোধ করবেন না। মিডিয়ার যে কোনো ইস্যুতে আপনি যখন কাউকে ডাকবেন তখন আপনি নিশ্চিন্তে ডাকতে পারবেন যে এই ভদ্রলোক যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী বা দেশের এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করবে না, ওই ধরনের আলোচক আপনার যদি সেটা তো আপনি টক শোর ক্ষেত্রে বললেন, এটা তো একটা ব্যাপক বিষয়। আপনি পত্রিকায় রিপোর্ট করার ক্ষেত্রে হতে পারে, আমার চলাফেরার ক্ষেত্রে হতে পারে, আমার রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে হতে পারে, ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে হতে পারে, অনেক বিষয় সামগ্রিক বিষয়গুলো, এটা তো শুধু একটা অংশ। আপনি সেই সামগ্রিক বিষয়গুলোতেই আমাদের দেশে যেটা হচ্ছে, এখনো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো ভীতি কাজ করছে। যারা এই সকল জায়গাগুলোতে কাজ করে, সে নিউজটা করতে গেলে তার ভিতরে এক ধরনের ভীতি সঞ্চয় থাকে যে এই নিউজটা আমার কার বিরুদ্ধে যাচ্ছে। তাহলে তো এটা সেলফ সেন্সরশিপ যেটা বলতে যাচ্ছেন, আমরা সাংবাদিকরা নিজেরাই করতে করেই অনেক সাহসী সাংবাদিকরা চেষ্টা করছে। কিন্তু একটু আগে শান্ত ভাই কিন্তু একটু ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন যে অনেকে গা পাল্টিয়ে চেঞ্জ করে নতুন এই জায়গাগুলোতে এসে, আমি অনকাইন্ড অফ বলবো যে দালালি করার জন্য কিছু কিছু পিপল যারা পূর্বে কলঙ্কিত ছিল, সাংবাদিকতার পেশাকে নষ্ট করেছে, তারাই কিন্তু এই সকল সুযোগ সন্ধানী সময়টাতে সুযোগ গ্রহণ করে তারা এই সংবাদ মাধ্যমের কাজগুলোকে কলুষিত করছে। এবং আপনি দেখেন, আমি তো স্পষ্ট অনেক সময়ই কথা বলি, আমাদের অনেক সাংবাদিকদেরকে দেখেছি যে এই 5ই আগস্টের পরে, বিশেষ করে নতুন গভর্নমেন্ট আসার পরে, যারা ফ্যাসিবাদের সময়ও আমাদের এই সাংবাদিকতার মাধ্যমে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে, নিউজ করে করে মানুষকে কষ্ট দিয়েছে, সেই সকল লোকগুলো দেখা যাচ্ছে ফ্যাসিবাদের আমলে যারা কষ্টে ছিলেন, যে সকল সাংবাদিকরা সংবাদপত্রে কাজ করতে গিয়ে হয়তো তার গৃহে খাবারও ছিল না, ঠিক মতো কাজ করতে পারে নাই, তাদেরকে ডাকা হয়েছে, তারা এখনো সেই জায়গা থেকে নির্যাতিত, তারা এখনো উন্মুক্তভাবে চলতে পারে না। কিন্তু ওই ধরনের মানুষরা যারা এটাকে কন্ট্রোল করতে চায়, তারা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর ফোন কল পায়। আবার অনেক মানুষের বাসায় কিন্তু দেখবেন যে মানে জ্বর হলে তার হসপিটালে ফ্রুটস পাঠানো হয়, স্পেশাল লোক পাঠানো হয়। তখন হয় কি, যে সংবাদপত্রের যে স্বাধীনতাটাকে আপনি যেটাকে মনে করেন যে এখানে তো নিরপেক্ষতা থাকবে, এমন যে সকল শ্রেণী পেশার মানুষরা এই বাংলাদেশের যে কোনো ইস্যুতে তার সকল ধরনের সমস্যা এই সংবাদপত্রের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে উপস্থাপিত হবে, কিন্তু সেটা আর থাকে না। তখন হয় কি, ওই যে একটা লোক ফোন পেয়েছে, এইটা আবার এক্সাম্পল হতে গিয়ে মানুষ তখন আবার তাকে ফলো করার চেষ্টা করে যে তাহলে হোয়াই নট আমিও তাহলে সে ধরনের কিছু কাজ করি, আমাকেও এরকম করবে। এই যে আপনি তাকে স্লোলি, সে কিন্তু ওই জাতীয় অপকর্মের দিকেই দাবিত হচ্ছে। কারণ পা চাটা ছাড়া, একটু ভিন্ন লাইনে আগানো ছাড়া এদের স্বাধীনতাটাও আমার কাছে মনে হচ্ছে যে। 30 সেকেন্ড কিছু বলবেন ডক্টর শায়ন্ত? না, এইটা এখন ধরেন সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের যারা পরিচালক, সরকার পরিচালনায় থাকেন, তাদের দিক থেকে গুড জেস্চারটা প্রকাশ করবার একটা বিষয় থাকে যে সাংবাদিকতায় সবাইকে প্রতিপক্ষ বানিয়ে রাখা সেটাও সঙ্গত নয়। যারা অপরাধ করেছে, বিচারযোগ্য অপরাধ করেছে, তাদের বিচারের আয়তায় আনতে হবে। অনেকে তো জেলেও আছে বা অনেকে পলাতক আছে, আবার বিনা দোষে কেউ কেউ আবার মামলার আসামি হয়েছে, সেটাও অন্যায়। আর যারা
ছোটোখাটো ভুল করেছে, রাজনৈতিক অবস্থান ছিল, এখন যদি তারা মুক্ত সাংবাদিকতার সুযোগ গ্রহণ করে এবং দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করে, সেই সুযোগও তো তাদের দিতে হবে। আপনি চিরস্থায়ী ডিভাইডেশন নিয়ে তো জাতি আগানো যায় না। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কাউকে ফোন করা, কাউকে অ্যাপ্রিসিয়েট করা, বা কাউকে অতীতের ছোটোখাটো ভুল হলে সেটা যাতে শুধরে নিয়ে এগোতে পারে, সেটা তো অবশ্যই করতে হবে। আপনাকে কিন্তু ধন্যবাদ। আমরা একটু চিহ্নিত বিরতিতে যারা যাব। অপরাধী তাদেরকে তো করা হচ্ছে না, উচিত হবে না। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে যাচ্ছি। আজকে ডিসি সম্মেলনে শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করেছেন এবং বেশ কিছু বিষয়ে উনি প্রাথমিকভাবে যে ইনগুরাল স্পিচ, যেটা এখানে উনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। এই সম্মেলনটা চলবে 6 মে পর্যন্ত, 4 দিনের সম্মেলন এবং 34 কর্মদিবস। এর মধ্যে 4টা, একটা আজকে উদ্বোধনী অধিবেশন চলে গেছে, এর বাইরে প্রেসিডেন্ট, স্পিকার এবং চিফ জাস্টিসের সাথে 3টা সেশন আছে। 38টাই হবে কর্ম অধিবেশন। এখানে ডিসিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামতগুলো তুলে ধরবেন। প্রাথমিকভাবে তারা এটা দিয়েছেন এবং মন্ত্রীদের সাথে, বিভিন্ন পর্যায়ের এক্সপার্টদের সাথে, আপনি জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে ট্রিটেড হয়। এইখানে প্রধানমন্ত্রী মূলত 2টা বিষয় আমি উল্লেখ করতে চাই। উনি বলেছেন যে আমরা আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতিগুলা এবং জুলাই সনদ যে আমরা স্বাক্ষর করেছি, এই স্বাক্ষরিত জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো বাস্তবায়ন করব। এটার ব্যাপারে ডিসিদের সহযোগিতা চেয়েছেন। আর উনি বলেছেন যে পছন্দ মতো পোস্টিং নয়, যে কোনো জায়গায় যাওয়ার একটা মানসিকতা থাকতে হবে, আর সততা, দক্ষতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি হবে। তো এই কথা তো আমরা বরাবরই শুনি। আপনি কি মনে করেন সামগ্রিকভাবে এটা নিয়ে একটু মূল্যায়ন যদি করেন? এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পরে এটা প্রথম ডিসি সম্মেলন। সেই হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ যে মূলত সরকারের যে কার্যক্রম, তাদের আইন কানুন ইমপ্লিমেন্টেশন, একটা জেলার উন্নয়ন, রাজস্ব আদায়, শৃঙ্খলা, সবকিছু ডিসির মাধ্যমে বিভাগ, প্রতিটা আপনার একদম ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, সমস্ত সব মন্ত্রণালয়ের কাজগুলো জেলা লেভেলে, ফিল্ড লেভেলে, সেইখানে ওই জায়গার কি পয়েন্টে হচ্ছেন একজন জেলা প্রশাসক বা ডিসি। সেই বিবেচনায় এই প্রত্যেকটা সরকারের একটা নীতিমালা থাকে, একটা আইডিওলজি থাকে, একটা অবস্থান থাকে এবং দেশের উন্নয়নে তাদের পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাগুলি আমি মনে করি যে এই প্রথম সম্মেলনের মাধ্যমে সরকারের তরফ থেকে তাদেরকে এই সিগন্যালটা দেওয়া, কমিউনিকেট করা যে সরকারের পলিসি এইটা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদের আলোকে এবং দেশকে যে তৃণমূল পর্যায় পর্যন্ত যে উন্নয়নের যে রূপরেখা, যে পরিকল্পনা, যে ইস্তেহার, প্রতিশ্রুতি সরকারের আছে, সেগুলো বাস্তবায়নের জন্য জেলা লেভেলের প্রধান ব্যক্তি হচ্ছেন ডিসি, সরকারি কর্মকর্তাদের মধ্যে। সেই ক্ষেত্রে তাদেরকে সরকারের যে চাওয়াটা, এটা তাদেরকে অবহিত করা। পাশাপাশি সরকারের মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা এই নীতি নির্ধারণী লেভেলে তারা জানবেন কি করে, এই জানারও অন্যতম মাধ্যম হচ্ছে ডিসি। জেলা প্রশাসকরাই জেলার সঠিক চিত্রটা সরকারের কাছে পাঠায় যে এই জেলায় এই সমস্যা আছে বা এই জায়গায় আরও ফার্দার ডেভেলপমেন্টের সুযোগ আছে এবং এইখানে এই প্রবলেম আমরা ফেস করি। এটা তো আমরা এমপির মাধ্যমে পেয়ে থাকি কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে পাওয়ার, এখানেও আলাদা একটা রাজনীতি থাকে। আর জেলা প্রশাসক যেটা করেন, সরকারের মুখপত্র তিনি, তারা টু এ কাজ করেন, যেমন সরকারের আদেশ নির্দেশ ওইখানে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবেন। আবার জনগণের চাওয়াটাকে সরকারের কাছে, তারা হচ্ছে এখানে কমিউনিকেটিং অফিসার। সেই বিবেচনায় এই সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে যেহেতু বর্তমান সরকারের একটা আমরা গুড উইশ দেখছি যে তাদের একটা ভালো অ্যাটেম্প তারা নিতে চাচ্ছেন ডেভেলপমেন্টের জন্য এবং তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী তার এখনো পর্যন্ত তার প্রতিটা কথা, কাজ, পদক্ষেপ প্রশংসিত হচ্ছে এবং আমরা
অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্য বা সরকারের অন্যান্যদেরও প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে এগুতে পারছেন না কেউ কেউ, সেটা সমালোচনা আমরা করছি বা বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে, তার চাওয়া এবং তার ইচ্ছা নিয়ে সবাই এখনো পর্যন্ত সন্তুষ্ট। সেই বিবেচনায় এই ডিসি মহোদয়রা যদি প্রধানমন্ত্রীকে রিড করতে পারেন যে প্রধানমন্ত্রী কী চান, সরকারের প্রধান কী চাচ্ছেন, সেই হিসেবে তারা যদি নির্মোহভাবে ফিল্ডের ইনফরমেশনটা উপরে পাঠান এবং উপরের এই নির্দেশনাটা প্রধানমন্ত্রীর যে চাওয়াটা সেটা রিড করতে পারেন, সেটা ক্যারি করেন এবং সেটা ইমপ্লিমেন্টেশনে ভূমিকা রাখেন, তাহলে নিশ্চয়ই সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে এবং 1 বছর পরে আবারও এটার মূল্যায়ন হবে যে সরকারের চাওয়া যেটা ছিল ডিসিরা কতটুকু সেটা করতে পারলেন, নাকি আগের মতোই সরকার কি সে তুষ্ট হয় সেইটা রিড করে ওই অনুসারে চলেন, তাহলে উন্নয়ন চাওয়া এদেশের যে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা হোঁচট খাবে। এখানে আরও দু একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে ডিসিরা তাদের যে সুপারিশগুলো দিয়েছেন, এখানে জনগণের চাওয়া পাওয়ার বাইরে তাদের কিছু নিজস্ব দাবি দেওয়া আছে। যেমন স্বাস্থ্য বিমা চালুর জন্য বলা হয়েছে, এখানে ডিসিরা প্রস্তাব করেছেন যে সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমা যাতে চালু করা হয়, এরকম প্রস্তাব আছে। তারপরে অর্থনৈতিক উন্নয়ন, যেমন গাজীপুরে একটা প্রস্তাব আসছে অর্থনৈতিক অঞ্চল করা আলাদাভাবে, আবার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের প্রস্তাবগুলো আসছে, যে আগে এটা ছিল, এটা এখন অনেকটা অ্যাবান্ডেন অবস্থায় আছে, এগুলো আবার যাতে চালু করা হয়। রংপুর বিভাগে 1000 শয্যার হাসপাতাল চালু করা, এরকম ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করা, এরকম কিন্তু বেশ কিছু প্রস্তাব যেটা হয়তো নির্বাচনী এজেন্ডায় আছে কিংবা নাই, এইরকম প্রস্তাবও কিন্তু অনেকগুলো আসছে। না, সেটা তো গণমুখী দেশের বিভিন্ন ক্ষেত্রে বললাম আগেই, যেটা যে প্রতিটা মন্ত্রণালয় ভিত্তিক কোন কোন এলাকায় কি কি শর্টেজ আছে, কি কি দরকার, জনগণের চাওয়া কি, সেই প্রস্তাবনা তো দিবেনই। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে ডিসি সাহেবদের নিজেদের এবং তাদের প্রশাসনের লোকদেরকে নিয়ে তাদের যে চাওয়া, সেই ক্ষেত্রে তাদের উচিত হবে এটা বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, জনগণের যে অবস্থা, সেটার বিবেচনা মাথায় রেখে নিজেদের জন্য বেশ চাওয়ার মাত্রাটা নির্ধারণ করা, যাতে এটা মনে না হয় যে রাষ্ট্রের সেবক হয়ে, জনগণের সেবক হয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, জনগণের ট্যাক্সের টাকায় বেতন খেয়ে তারা যদি জনগণের থেকে ডিপ্রাইভ রেখে নিজেরা বেশি আবার বিভিন্ন রকম সুবিধা গ্রহণ করে, সেটা আবার জনগণ ভালোভাবে নেয় না। আগের সরকারের সময় ডিসিদেরকে বিভিন্ন সময় নতুন গাড়ি, বিভিন্ন রকমের সুবিধা, প্রণোদনা এইসব দিয়ে খুশি করা হতো, যাতে ওই ডিসিদের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে পারে। এখন এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাদের নিশ্চয়ই ডিসিদেরকে কিংবা প্রশাসনের অন্য লোকদেরকে অনৈতিক কোনো সুবিধা পাওয়ার জন্য অনৈতিক সুবিধা দেওয়ার দরকার হবে না। ফলে গোটা দেশকে উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনে যাতে অসন্তোষ না থাকে, সেই জন্য তাদের ন্যায্য পাওয়া, যেটা তাদের যে সম্মান এবং আর্থিক সহ যে ন্যায্য পাওয়া না, সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ জব স্যাটিসফ্যাকশন না থাকলে আপনার আউটপুট আসবে না। কিন্তু সেটা যেন এই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো না হয়। জনগণকে অবহেলিত রেখে, তাদের ক্ষুব্ধ রেখে যারা জনগণকে পরিচালিত করবেন তারা যেন বেশি নিয়ে না নেন। ডক্টর ফয়জুল হক, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আরেকটি কথা বলেছেন যে গত নির্বাচনে প্রমাণ হয়েছে যে প্রশাসনের লোকজন চাইলে একটা ভালো নির্বাচন দিতে পারে, গত সাধারণ নির্বাচনে প্রমাণ হয়েছে। আপনি কি মনে করেন? না, আমি মনে করি আজকের এই বৈঠকটা অন কাইন্ড অফ দলীয় বৈঠকের মতো। আপনি ডিসি সাহেবরা বাংলাদেশের এখনো স্বাধীনভাবে কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি না, বা প্রশাসনিকভাবে তারা খুব ভালো শক্তি অর্জন করেছে এটাও আমি বিশ্বাস করি না। বলতে পারেন মন্দের ভালো, বিগত ফ্যাসিস্টের আমলের চাইতে বাংলাদেশের মুভটা একটু ভিন্ন দিকে যাচ্ছে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমল থেকেই আমরা দেখে আসছি যে কিছুটা উন্নতি। কিন্তু আমি মনে করি এটা একটা দলীয় মেজাজ বোঝানোর জন্য সরকার প্রধানের পক্ষ থেকে, সরকারের কাজ তো তাদের মাধ্যমে করবে, দল থেকেই তো সরকার তাদের মাধ্যমে করবে। কিন্তু আমি আপনাকে বুঝাই, যদি একটু এক্সপ্লেন করি তাহলে আপনি দেখবেন। যেমন আজকের এজেন্ডার কয়েকটা উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে অন্যতম তিনি হাইলাইটস করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন।
আপনি যখন ডিসিদের সামনে বলছেন, তারা তো আর মিডিয়ার বাহিরের লোক না, তারা তো প্রতিদিন বাসায় টেলিভিশনের খবর দেখে, সংবাদ দেখে, যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমি তার ভূয়সী প্রশংসারও পক্ষে কিছু কিছু জায়গায়, যেটা আমাদের সায়ন্ত ভাইও মেনশন করেছেন, ব্যক্তি তারেক রহমান একরকম আর বাই বিএনপি রুলিং পার্টি লিডার হিসেবে একরকম। সেই জায়গায় দেখেন জুলাই সনদ নিয়ে মাত্র 2 দিন আগে সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব যখন বক্তব্য দিলেন, তিনি যখন বললেন যে আমরা এই জাতীয় সংস্কারগুলোকে শুধুমাত্র নির্বাচনটাকে বাস্তবায়নের স্বার্থে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি, এবং এটাকে আমরা ওই সরকারকে ওয়ান কাইন্ড অফ এক ধরনের তালের মধ্যে রেখে তারা এই জায়গাটায় এসেছে। তার মানে আপনি জুলাই সনদ, গণভোট, এগুলোকে নিয়ে জনগণের সাথে এক ধরনের প্রতারণা সামিল হয়েছে। তো ডিসি সাহেবরা কি এটা দেখেন না? যখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয় যে এটা এক্সিকিউট করা হবে, এটাকে আমরা ভিন্ন দিকে নিয়ে যাব, অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদের সদস্যরা যখন ভিন্ন মন্তব্য করেন, এবং এই একই জিনিস নিয়ে তো বাংলাদেশের বিভিন্ন রাজনীতি গত 1.5-2 মাস পর্যন্ত চলছে। আমরা নিজেরাই দেখেছি যে প্রধানমন্ত্রী তার নির্বাচনের প্রতিশ্রুতিতেও বলেছেন যে গণভোটের পক্ষে ভোট দিন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি কিন্তু তার সংস্কার কমিশনের সদস্য যখন ছিলেন তখন তিনি বলেছেন যে জনগণ যদি ভোট দেয় সেই ভোটের আলোকে সেটাকে আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবো ইলেকশনের পরে। তাদের একটা ধারণা ছিল জনগণ হয়তো হায়ের পক্ষে ভোট দিবে না, না জয়যুক্ত হবে, হয়তো সেই সেন্স থেকে এটা কনফিডেন্টলি বলেছেন। এখন যেহেতু হা জয়যুক্ত হয়েছে, তাহলে এটাকে বাস্তবায়ন করতে হলে সংসদ ব্যক্তি পর্যায়ে আলোচনায় ডিসির সামনে একই স্টাইল থাকতে হবে। না হলে এই যে বর্তমান সময়ের যারা এখানে এসেছেন, এরা 4 দিন এখানে একটা পিকনিক উপভোগ করবেন এবং সরকারের এক ধরনের মেসেজ পাওয়ার আশায় থাকবেন। কিন্তু আমি মনে করি না এখান থেকে আপনি যেটা বললেন সরকারের সিদ্ধান্তের বাইরে কি ডিসিদের কিছু করার কি আছে? না, নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বিন্দুমাত্র নাই, এবং থাকলে তার ওই পদে আইনের ভিতর থেকে তারা করবেন, কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে তারা আইনের ভিতর বেআইনি কোনো কাজ, যেমন আপনি দিনের ভোট রাতে করে ফেলবেন, ভোটের বাক্স ভরে ফেলবেন, এটা হলো বেআইনি কাজ। আর জুলাই সনদ যদি সরকার বাস্তবায়ন করার কথা বলে, তাইলে এটা তো আইনসম্মত কাজ। এটা পার্লামেন্ট হয়ে মানে এটা যখন সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সাংবিধানিক সংস্কারগুলা, সংবিধানের বাইরে যেগুলো আছে এগুলো যখন আইনের মাধ্যমে এটার তখন এগুলো তারা বাস্তবায়ন করবেন। কিন্তু সরকার যেই যেই জায়গাগুলোতে ভয় পাচ্ছে সেই জায়গাগুলো তো সংস্কারের জায়গায় আসছে না। আপনি দেখেন বিচার বিভাগের পলিটিক্যাল ডিবেট হয়ে, পার্লামেন্টারি ডিবেট হয়ে সিদ্ধান্ত নেবে, এটা তো ডিসিদের এখানে কিছু করার নেই। সেটাই বলছি, তার মানে এই বৈঠকটা একটা আজ্ঞাবহ বৈঠক। ডিসিরা আসবেন, সেখানে শুনবেন, এবং তারা একই বক্তব্য ভিন্ন আঙ্গিকে বিশ্বাস করবেন। যেমন সংসদে কি হচ্ছে সেটা তারা শুনছেন, আর অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমাদের সামনে কি বলছেন সেটা তারা লিসেন করে যাচ্ছেন। কিন্তু তারা একটু আগে মনে হয় বোঝানোর চেষ্টা হয়েছে যে তারা ওই যখন গ্রামে যাবেন বা অঞ্চলে যাবেন, ওই অঞ্চলে গিয়ে সে কিন্তু ওই তাদের ভিতরটা কি, বিএনপি কি চায় বা প্রধানমন্ত্রী কি চায় বা তার মন্ত্রী পরিষদের রোলটা কি হবে, ওইটাই তারা এক্সিকিউট করবেন। এখানে আপনি তাহলে সনদের কথা বক্তব্যে আনার প্রয়োজন নেই। একটু আগে বলার চেষ্টা করেছেন আপনি, যেটা আমাকে জিজ্ঞেস করেছেন যে নির্বাচনের বিষয়ে, যে বাংলাদেশের ডিসি সাহেব যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে, এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে অনেকে তৎকালীন সময় ডিসি ছিলেন না, যারা যারা ছিলেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে তিনি থ্যাংক ইউ জানিয়েছেন। আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না যে নির্বাচনটা সেই অর্থে এখনো বাংলাদেশের যেভাবে আমরা চেয়েছিলাম যে জুলাই পরবর্তী বাংলাদেশে নির্বাচনটা হবে সকল প্রকার শক্তিমুক্ত, রাহুমুক্ত এবং একটি নিরপেক্ষ নির্বাচন, সেটা কিন্তু বাস্তবিক অর্থে হয়নি। কিভাবে? আপনি এখনো কোনো জায়গায় এই প্রশাসন নির্ভরতার ব্যত্যয় ঘটানো যায়নি। মানে তাদেরকেই আমাদেরকে মেনে নিয়ে এক ধরনের মানে কি বলে, মনে হচ্ছে যেন তারাই আপনার এখানে কে কোন জায়গায় নির্বাচিত হবেন সেটার একটা গাইডলাইন কোনো না কোনো জায়গা থেকে পেয়ে যায়। এ ধরনের, আমি তো নিজেই সাক্ষী, আমি তো ঝালকাঠি 1 আসনে নির্বাচন করেছি, 10:30 পর্যন্ত আমার বিজয় মিছিল হয়েছে, মানুষ জানিয়েছে আমি নির্বাচিত হয়েছি। 11টার সময় কোন কারণে আমি নির্বাচিত হতে আপনি কি ট্রাইব্যুনালে গেছেন? হ্যাঁ, আমার মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে, এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে নির্বাচনের সকল প্রকার কাগজপত্র, ডকুমেন্ট সবকিছু মানে রক্ষণাবেক্ষণ করার জন্য, এবং বাংলাদেশের 30টা আসন যেটা জামাত মনে করে যে হওয়ার কথা, তার মধ্যে আমার ঝালকাঠি এবং বরিশাল অঞ্চলের মানে আমাকে 6,000 ভোটে হারানো হয়েছে, এবং আমি বিশ্বাস করি যেখানে আমাদের আরো 20,000 ভোটে উইন থাকার কথা ছিল। এখন এটা ডিবেট আমরা রাজনৈতিক পলিটিক্যাল আলোচনায় করতে পারবো, কিন্তু আপনি যে সেন্স থেকে বিলিভ করেন যে এখনো আসলে প্রশাসন সুষ্ঠু সুন্দরভাবে ওয়ার্ক করে কিনা, না করে না, আমি সেই জায়গা থেকে মনে করি যে এই ডিসি সম্মেলনের যে বিষয়টা ছিল, যেমন 498টা প্রস্তাব আজকে এখানে উত্থাপিত হয়েছে, এবং এই ডিসি সম্মেলনের মূল উদ্দেশ্য থাকে ওই অঞ্চলের
সকল প্রকার অভিযোগগুলোকে একটা লিস্টভুক্ত করে সেটাকে সরকারের কাছে উপস্থাপন করা। কিন্তু সেই জায়গায় আপনি তালিকা করলে দেখবেন আইন শৃঙ্খলা আছে হয়তো তালিকায়, দেখবেন স্বাস্থ্য হয়তো আছে তালিকায়, শিক্ষা হয়তো আছে তালিকায়, কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের এই গত 2 মাসেও আইন শৃঙ্খলার উন্নতি কি হয়েছে, মানুষ কি এখন রাস্তায় মারা যাচ্ছে কিনা, গুলি খাচ্ছে কিনা, এবং সেখানে প্রশাসন নীরবতা পালন করে কিনা। তাহলে প্রশাসনের যে স্বাধীনতা বা প্রশাসন যেভাবে রোল করলে আমাদের দেশের জন্য সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ হিসেবে যেভাবে আমরা বেঁচে থাকতে পারবো, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। আমি নাম উল্লেখ করতে চাই না, আমার ইলেকশনের পরই আমি ঠিক বিফোর ইলেকশন আমি যে প্রশাসনিক সাপোর্ট অনেক অংশে পেয়েছি, একটা ফোন করলে একজন এসপি সাহেব, ডিসি সাহেব কিংবা ওসি সাহেব আমাকে ইমিডিয়েটলি রেসপন্স করেছে যে ঠিক আছে ভাই, এটা দেখতেছি, করতেছি, কারণ আমি ক্যান্ডিডেট। কিন্তু আফটার ইলেকশন 1 ডে 2 ডে পরেই একটু কমে যাচ্ছে, কিন্তু 10 দিন পরে সামহাও সে বলতে বাধ্য হচ্ছে ভাই আমি কিন্তু, আপনি আগে যেভাবে একটু ফোন দিলেই আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারতাম, আপনার বিপদকালীন পাশে দাঁড়াতে পারতাম, নিরাপত্তা এটা তো অনেকটা স্বাভাবিক, খুব স্বাভাবিক ঘটনা নয় কি, যে যখন আপনি ক্যান্ডিডেট থাকবেন তখন সব ক্যান্ডিডেটের প্রতি সমান আচরণ করা তাদের প্রশাসনের একটা অন্যতম দায়িত্ব। কিন্তু যখন একটা রেজাল্ট হয়ে গেল তখন তো তারা এমপি এবং এর মধ্যে একটু তফাৎ তারা করবেই না। আমাকে স্পেশাল ফোর্স দিবে সেটা আমি মিন করিনি। আমি মিন করেছি আমার একজন কর্মী যখন আহত হয়, নির্বাচনের আগে আহত হইলেও আহত, নির্বাচনের পরে আহত হইলেও তো একজন নাগরিক হিসেবে সবসময় এটা তার দায়িত্ব পালন কিন্তু করতে হবে। আহতটা যখন নির্বাচনের আগে হয় তখন সে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে সে জানে না যে কে উইন হচ্ছে, মনে মনে ধারণা যেহেতু মানে তাইলে প্রশাসনের মানসিকতার পরিবর্তনটা হয়নি এবং এটা তাদের দোষ না। আমি আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মেধার ভিত্তিতে এই সব পদোন্নতি এবং পদায়নগুলো হবে, এইটা কতটুকু আপনি বিশ্বাস করেন, যে আশা করেন যে এটা কতটুকু করা সম্ভব? না, আমি এটা বিন্দুমাত্র আশা করি না। তবে প্রধানমন্ত্রীর মানসিকতাটা ভিন্ন সময়ের চাইতে, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায়নের চাইতে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। সেটা জনাব তারেক রহমানের ব্যক্তিগত লাইফ এবং সে ইচ্ছাটা তার কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সমস্যাটা, কাঠামোটা এমন যে সে চাইলেই পারছে না, সে চাইলেই এটা করতে পারছে না। মানে আপনি না চাইলেও আপনাকে একটা মেসেজ তো দেওয়া হচ্ছে, এটা তো চালু হয়ে গিয়েছে। যেমন আপনি দেখেন, আমরা চেয়েছি জুলাই পরবর্তী সময়ে এখানে কোনো ওই ধরনের ট্যাগিং এর রাজনীতি হবে না, কিন্তু দেখেন সংসদেই কিন্তু এখন ট্যাগিং এর রাজনীতি হচ্ছে, আবার সরকারি দল থাপড়িয়ে সেটাকে সমর্থন দিচ্ছে। হ্যাঁ, ও রাজাকার শব্দটা আওয়ামী লীগের আমলেও ছিল 16 বছর, এখনো আছে, ওই গুপ্ত আরো নতুন করে চালু হয়েছে। তো এই যে এক ধরনের আপনার ডিভাইডেশন রাজনীতিতে, এটা আমার মনে হয় না যে বাংলাদেশের যতদিনই পরিবর্তন না হবে ততদিনই আপনি এই দেশটাকে। তো সেটার ব্যাপারে আমি একটু বলতে চাই যে সংসদের শেষ কার্য দিবসে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য, বিরোধী দলীয় নেতার বক্তব্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলামের বক্তব্য, 3টা বক্তব্যে এইগুলোর বিরুদ্ধেই একটা অবস্থান ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রীর বক্তব্যে তো উনি খুব স্পষ্ট করেই বলেছেন যে আমরা যে অতীত ইতিহাস নিয়ে কথা বলছি, বিরোধী দলীয় নেতাও বলেছেন যে সেইটা নিয়ে যে পরিমাণ সময় আমরা দিচ্ছি কিংবা এই পার্লামেন্টের সময় ব্যয় করেছি, যে মায়ের, প্রধানমন্ত্রী বলেছেন যে মায়ের সন্তান হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেই মায়ের কাছে আমাদের এই আলোচনার মূল্য কতটুকু, কিংবা যে কৃষকের ফসল তলিয়ে যাচ্ছে পানির নিচে তার কাছে এটার মূল্য কতটুকু, এইগুলো আমাদেরকে বিচার করতে হবে। আমাদেরকে এরকম অনেক কথাই কিন্তু উনি শেষ দিনে বলেছেন। মানে এটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। আমি শুনেছি এবং দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আপনি যখন বলার সময় সংসদে আপনার বক্তব্যের স্পিচের টাইমটাতে আপনি সুন্দর করেই বলার চেষ্টা করেন, কিন্তু আফটার ইউর স্পিচ সামথিং ডিফারেন্ট। আপনি দেখেন যে যখন মানে শক্তি দিয়ে একেবারে এরকম করে বলা হচ্ছে, জনাব ফজলুর রহমান সাহেব একজন সংসদ সদস্য বলছেন, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা। হু ইজ আলবদর, হু ইজ রাজাকার? আপনার সামনে তো কোনো রাজাকার নেই, আপনার সামনে তো কোনো আলবদর নেই। যারা এখানে সংসদ সদস্য এসেছেন তারা প্রত্যেকটা 2 মিনিটে, মানে পার মিনিটে আমি 2 লক্ষ টাকার উপরে খরচ করছি সংসদ অধিবেশনে, পার ডে আমার কোটি টাকার উপরে প্রায় খরচ যাচ্ছে একটা অধিবেশন চালাতে। সেই জায়গাটায় আমি কি এই ধরনের শব্দচয়নের জন্য বসেছি, না এটাকে আবার টেবিল থাপড়িয়ে সমর্থনের জন্য বসেছি? বাংলাদেশটা জুলাই পরবর্তী বাংলাদেশটা যেটা আমরা চেয়েছি, আমিও চেয়েছি অ্যাজ এ মানে কি বলে এই প্রজন্মের সন্তান হিসেবে, সেটা হবে মানুষের পিছনের, যেটা একটু আগে আপনি বললেন যে ইতিহাস অবশ্যই আমাদের চর্চায় থাকবে, আলোচনায় থাকবে, পর্যালোচনায় থাকবে, কিন্তু ইতিহাসটা থাকবে কোন জায়গাটায়? যেমন আপনার এখন আলোচনা পর্যালোচনা যদি আপনি করতে চান, ইমিডিয়েট ইতিহাস কি? শেখ হাসিনার সকল দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, মানুষ খুন, গুম, রাহাজানি, অত্যাচার, এগুলো কি এখন আলোচনা টেবিলে আছে?
নাই, আবার চলে গেছেন কিন্তু আপনি সেই 71-72-এর জায়গায়। মানে আপনার মূলটা হচ্ছে কি, আপনাদের ভিতরে মানসিকতাটা এরকম একটা তৈরি করানোর জন্য কেউ না কেউ পিছনে খেলছে যে এটা করো, ওটা করলে যেটা হবে আপনি পিছনেই পড়ে থাকবেন, আপনি সামনে যেতে পারবেন না। আমি শেষ করছি যে আমার খারাপ লাগছে ওই জায়গাটায় যে আমার সামনে যদি সায়ন্ত ভাই ভদ্র মানুষ, আপনি একজন ভদ্র মানুষ, তাকে উদ্দেশ্য করে আমার তো কোনো একটা দালাল শব্দ উচ্চারণ করার প্রয়োজন নাই, কারণ সে তো দালাল না, সে ভদ্র মানুষ, সে রাজনীতি করছে, পলিটিক্যালি স্পিচ দিচ্ছে, ওপেন মাইন্ডেড পারসন, এবং সে তো অনেক সময় নিউট্রাল কথাবার্তা বলার চেষ্টা করেন, আমি সেজন্য রেসপেক্ট করি। এখন এই শব্দটা যখন তাকে পাশে রেখে আমি উচ্চারণ করব, দ্যাট মিনস আমি তাকে মিন করে এমন একটা নেগেটিভ শব্দ চয়ন করছি যেটা অনৈক্য সৃষ্টি করে। আমি সেটাই বলছি যে মহান জাতীয় সংসদে আজকে হয়তো মমতাজের গান নাই, আজকে হয়তো ভিন্ন সেই আওয়ামী লীগের সেই সকল রূপগাথার ইতিহাস নাই, পাঁচাটার দালালিটা একটু কমে আসছে, কিন্তু হলেও এখনো অনৈক্যের বীজটা সেখানে কিন্তু রয়ে গিয়েছে। এবং যেদিন প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ঐক্যের কথা বিরোধী দলীয় নেতা বলেছেন, তারপরের দিনই আমরা দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের উপরে বিএনপি বা অন্য বিভিন্ন জায়গায় কেওয়াস সৃষ্টি হয়েছে। আমি আসবো আপনার কাছে আবার। ডক্টর সাকাত হোসেন সায়ন্ত, উনি যেটা বলছেন যে সংসদ নিয়ে যে কথাগুলো বললেন, যে এইভাবে সংসদে কেন বিএনপির পক্ষ থেকে তাদেরকে আক্রমণ করে আবার আপনারা 71-এ ফিরে যাচ্ছেন, হাসিনাকে বাদ দিয়ে মাঝখানের এই পুরা হাসিনার শাসনামলকে নিচে ফেলে দিয়ে, চাপা দিয়ে কেন এই পুরানো ইতিহাসকে নিয়ে টানাটানি করছেন? ওকে, সেটার আগে মানে ডিসি সম্মেলনের ইস্যু নিয়ে এবং সরকারের মোটিভ নিয়ে দু একটা কথা বলি। সেটা হচ্ছে ইয়ে ছিল তো, প্রার্থী ছিল তো, প্রার্থীরা কিন্তু একটু আলাদা মানে স্ট্যাটাস এনজয় করে নির্বাচনের সময়, কারণ নির্বাচনের সময় প্রার্থী আর ভোটার উভয়ই খুব গুরুত্বপূর্ণ। ভোটারেরও তখন অনেক দাম, প্রার্থীর অনেক দাম, কারণ প্রার্থীর সঙ্গে প্রশাসনিক নিউট্রালিটি এবং তার যে কোনো পরিস্থিতিতে এসে ডাকা মাত্র প্রশাসন সাড়া দেওয়া, এটা একটা মানে নিয়ম বিধান এবং সেটা করতেই হয়। ওই মানে বিষয়টা এনজয় করে যখন নির্বাচনের পরে ওইটা ডাকলেই পাচ্ছে না, ওটাকে সাধারণ পরিস্থিতির সঙ্গে মেলাতে পারছে না, সেই জন্য এটা খারাপ লেগেছে। বেসিক্যালি যখন প্রার্থী তিনি আলাদা একটা গুরুত্ব বহন করেন, তারপরে এসে দেশের সকল নাগরিকের যেরকম নিরাপত্তা পাওয়া দরকার বা গুরুত্ব বহন করে, ওই রকমই আমি তখন সাধারণ নাগরিক হিসেবে, ফলে ওই প্রার্থী সময় ডাকলেই রেসপন্স করতো, এখন কেন করে না, এই দুইটা মিলে একটু হোঁচট খেতেই হবে। আর একটা হচ্ছে ডিসিএসপি বা যারাই বলেন, তারা তো অবশ্যই সরকারকে রিড করবে, সরকার কি চায়, সরকারের পলিসি কি, কারণ সরকারি কর্মকর্তারা তো সরকারের পলিসি অনুসারে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে সরকার যদি কোনো অন্যায়, অন্যায্য, বিধি বহির্ভূত কোনো নির্দেশনা দেয়, সেটা করা তাদের দায়িত্ব না, সেটাও বাংলাদেশের বিভিন্ন সময় আমরা দেখেছি করে। এখন এই সরকার যদি জুলাই সনদ অনুসারে তাদেরকে প্রস্তুত হতে বলে, সরকারের পক্ষ থেকে সরকারি দল তো জাতীয় সংসদে এবং বাইরে তারা স্পষ্ট করে বলেছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। জুলাই সনদের কোন অংশটুকু, যেই অংশে সকল দল একমত হয়েছে, অর্থাৎ যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, ওই নোট অফ ডিসেন্টও কিন্তু জুলাই সনদ। জুলাই সনদে তাদের নোট অফ ডিসেন্ট যেটা আছে এবং যেখানে একমত আছে, যেটা নিষেধ আছে নিষেধ মানে নিষেধ, দ্বিমত আছে মানে দ্বিমত, এটা আমরা করব না, একমত হয়েছে মানে এটা আমরা করব। এবং এই অনুসারে একটা গণভোট হয়ে গেছে, এই অনুসারে গণভোটটা তো জুলাই সনদ অনুসারে হয়নি বলেই তো বিএনপির ওইখানে আপত্তি, এবং সেটা স্পষ্ট করেছে তারা যে তারা জুলাই সনদটা করবে, কারণ জুলাই সনদের পরে একটা প্রতারণামূলক চালাকির মাধ্যমে বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়েছে গণভোটের জন্য। সে বিষয়ে সরকারের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে, নির্বাচনের আগেও স্পষ্ট ছিল। নির্বাচনের যে ইস্তেহার দিয়েছে বিএনপি, সেই ইস্তেহারও স্পষ্ট করেছে যে তাদের নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেগুলো তারা মানবে না। তাহলে নোট অফ ডিসেন্টটা মানবে না এই ঘোষণা দিয়েই তো বিএনপি তার পক্ষে ভোট পেয়েছে। আবার গণভোটের মধ্যে আবার নোট অফ ডিসেন্টকে উধাও করে দিয়েছে সরকার। সে কারণে এখন কি হবে দেখেন আপনি, তারা এই যে নতুন একটা কমিটি করার প্রস্তাব করেছে না সরকারের পক্ষ থেকে, বিশেষ কমিটি, যেটা সংস্কার বাস্তবায়ন পরিষদ বড় আকারে ছিল, যেটা আপনার সকল এমপিরাই ওইখানে আবার শপথ পড়বে, সদস্য হবে। সেইখানেও কিন্তু বেসিক্যালি 2/3 মেজরিটি বিএনপির।
জামায়াতের এবং অন্যান্য এনসিপির এমপিরা তারা যে কয়জন থাকতেন এবং জাতীয় সংসদে যেভাবে এখন হচ্ছে আলোচনা হচ্ছে 2/3 মেজরিটির বলে সরকার অনেক কিছু তাদের জোরটা বেশি পাচ্ছে না বিরোধী দলের তুলনায়। বিরোধী দল বলছে আমরা তো 2/3 না, ওনাদের ইচ্ছা মতো সব করে নিচ্ছে। জনগণ বিবেচনা করবে যে ইচ্ছা মতো করলে সেটা ন্যায্য হচ্ছে না অন্যায্য হচ্ছে। সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ হলেও কিন্তু তাই হতো, ওইখানেও 2/3 মেজরিটি কিন্তু সরকারি দলেরই। বরং সেটাকে যদি এখন আপনার যে কোনোভাবেই হোক সেটা তারা শপথ পড়ে না এবং আপনি এটা বাস্তবতা আপনি ধরে নেন যে এই পরিষদ আর হচ্ছে না, তাহলে এখন কি উপায় কি? উপায় হচ্ছে বিএনপি বলছে জুলাই সনদ অনুসারে তারা সংস্কার করবে। সেই সংস্কারের জন্য তারা তাদের দলীয় 12 জন তার মধ্যে 7 জন তারা এবং তাদের জোটভুক্ত 5 জন আর বিরোধী দলীয় তারা 5 জন চেয়েছে। এই 15 জন মিলে তারা আলোচনা করে বিভিন্ন জুলাই সনদের বিষয়ে যেখানে 17 জন মিলে আলোচনা করবে যে জুলাই সনদ অনুসারে যে সংস্কার হওয়ার কথা, যে সংশোধন হওয়ার কথা, সেটা এখান থেকে তারা একটা ফর্মুলা বের করে তারপর জাতীয় সংসদে উপস্থাপন হবে, আবার সংসদে আলোচনা করা হবে, তারপর সেটা আইনে পরিণত হবে বা সংশোধন করবে। সংশোধন বা সংস্কার হওয়ার পরে সেটা ফিল্ড লেভেল পর্যন্ত এটার বাস্তবায়নের দৃষ্টিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে না, সেই মেসেজটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে আমরা জুলাই সনদে যেসব জায়গায় আমরা একমত হয়েছি সেটা পালন করবার ব্যাপারে, বাস্তবায়ন করবার ব্যাপারে আমরা কমিটেড। সেই কমিটমেন্টটা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখলাম, আপনারা করবেন। তাহলে সেখানে সরকার অন্যায়টা কি করলো? এবং সরকার যদি অন্যায় পজিশনে থাকে তাহলে প্রশাসন অন্যায়ভাবে আইন করলে সে অন্যায় আইনটাই তখন নেয়, আইন তো সেটা। এখানে একটু আমি ডিসিদের অসুবিধা একটু ডক্টর ফয়জুল হকের কাছ থেকে একটা বিষয় একটু শুনে আসতে চাই যে যেটা জুলাই সনদে আছে, স্বাক্ষরিত জুলাই সনদে আছে, এর বাইরে এটার ব্যাপারে তো বিরোধী দলের মানে জামাত কিংবা এনসিপির কোনো আপত্তি নেই যে এইটুকু বাস্তবায়ন করতে তো কোনো আপত্তি নাই। তার বাইরে এডিশনাল কিছু পয়েন্ট আছে যেটা আপনার নির্বাচনে গণভোটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার জন্য রায় আসছে। যেমন আমি বিশেষ করে বলতে পারি পিআর পদ্ধতি, যেটা এটা সনদে নাই, সনদে এটা বিএনপি ডিফার করেছে, নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে তারা রায় দিয়েছে, এটা অ্যাডিশনাল একটা পয়েন্ট। কিংবা আরও 5টা কমিটি করার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এই কমিটিগুলোর ফরমেশন নিয়ে যে ডিবেটটা ছিল ওইটা গণভোটে নিয়ে গিয়ে বলা হয়েছে যে এটা গণভোটে যেভাবে আসছে, যেহেতু গণভোটে পড়েছে, এই কমিটিগুলা সরকার ওইভাবেই গঠন করবে। তো এটা অ্যাডিশনাল 2টা পয়েন্ট মৌলিকভাবে। তাইলে এখন যদি কিছুই না করা হয়, কমিটিতে নাম না দেওয়া হয়, তাইলে মানে টোটাল জিনিসটাই পিছিয়ে পড়ছে কিনা? না, আমার কাছে তো প্রথমেই মনে হচ্ছে সরকার এই গণভোট জুলাই সনদ নিয়ে একটা লেজে গুবরে অবস্থা তৈরি করেছে নিজেরাই। যেমন প্রথম যখন 2/3 মেজরিটি নিয়ে তারা এখানে চলে এসেছেন যে ক্ষমতায়, তখন তাদের ভিতরে এক ধরনের দাম্ভিকতা ছিল এবং প্রথম 2 সপ্তাহ তারা সেটা এক্সারসাইজ করেছে সংসদের ভিতরে বাহিরে, মানে গণভোট জুলাই সনদ এগুলো পাত্তাই তারা দেয়নি। যখন বিরোধী দল আন্দোলন সংগ্রাম করছে এবং তারা অনুভব করছে যে বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, কারণ বিএনপি যারা সাপোর্ট করেছে, যারা ধানের শীষে ভোট দিয়েছে, তারাও গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে এবং তারা চেয়েছে 70% হতে পারে না, তারা চেয়েছে যে না একটা রিফর্ম হোক, একটা ভালো কিছু হোক। অ্যাট দ্য সেম টাইম বিএনপি তাদের পক্ষ থেকে পছন্দের প্রার্থী হিসেবে তারা তাদেরকে সাপোর্ট করেছে। এটা দোষের কিছু না, গণতন্ত্রের বিকাশ হয়েছে, আমরা সেটাকে রেসপেক্ট করি। কিন্তু বিএনপি যেটা করেছে সেটা তারা শুরু থেকেই এখানে একটা, আমি বলবো এই শব্দটা মানে ওই যে বলে না সংসদে মাননীয় স্পিকার, আমি কি কাউকে মুনাফেক বলতে পারি, মানে ইটস এই টাইপের শব্দ চয়নই করতে হবে যে আপনারা এটাকে ওই টাইপের করেছেন। এটা নিয়ে এনসিপি একটা বিয়েও করেছে, কনভেনশনও করেছে এই জুলাই সনদ এবং সংস্কার নিয়ে করেছে, আমি দেখেছি। আমি আজকের এই জায়গাটাতে একটু ক্লিয়ার করতে চাই, বিএনপির যে অবস্থানটা সেটা হচ্ছে এখন মানে মানুষ চাচ্ছে, জনগণের কাছে বিরোধী দল এটা উপস্থাপন করছে, এইটা অনুভব করতে পেরে তারা কিছু কিছু জায়গায় আবার বলা শুরু করছে আমরা প্রত্যেকটা কমা দাড়ি সবকিছু মানবো। আমি যদি শুধু 2টা বক্তব্য আপনার মাধ্যমে জাতির কাছে শুনাইতে চাই, যে সেটা যদিও তারা অনলাইনে সার্চ দিলে পাবে। জনাব সালাউদ্দিন সাহেবের সংস্কার কমিশনের সময়ের বক্তব্য স্পষ্টই ছিল যে গণভোটের উপরে ভিত্তি করে জনগণ যদি সেটাকে জয়যুক্ত করে, তার উপরে ভিত্তি করে ওটা উনি বলতেন এটা সনদের উপর গণভোটের কথা আমি বলেছি। না সনদের এটা পরে তারা আদেশ জারি করে, এটার ব্যাখ্যা উনি যেটা দিয়েছেন, ওইটার উপরে উনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ওইটার উপরেই জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী তিনি ভোট চেয়েছেন।
প্রকাশ্যে চেয়েছেন, এখানে তো আর লুকোচুরির কিছু নাই। সেটা যদি সে নাও চায় মন থেকে, কিন্তু তিনি তো জনসভায় বলেছেন, দ্যাট মিনস আপনি বলার পরে এটা স্পষ্ট যে আপনি এটার পক্ষে। তাহলে আপনি যখন বলছেন যে গণভোটটাকেই একটু বিএনপি বিলিভ করে না যে এটা সঠিক কিনা, এটা সঠিক পদ্ধতিতে হয়নি, তাহলে গণভোট সঠিক পদ্ধতিতে না হলে জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হয়েছে? আপনার যদি বলে করেন যে গণভোটে, অনেকে বলার চেষ্টা করে যে গণভোটে হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সে কারণে পার্সেন্টেজ বাড়ছে, যদি সেটাই হয় তাহলে আমাদেরকে তো বিলিভ করতে হবে যে বিএনপি যে ক্ষমতা এসেছে তাকেও ম্যানিপুলেট করে কেউ না কেউ নিয়ে এসেছে। তা আপনি একটা বিশ্বাস করবেন, একটা করবেন না, এটা আসলে হতে পারে না। আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন পিআর পদ্ধতি, আমি শেষ করছি 30 সেকেন্ডে। পিআর পদ্ধতিটা একটা বাংলাদেশের সবাই মিলে বলেছে যে সরকারের যে মার্কাগুলো দিয়ে নির্বাচন হয়, ওই মার্কার ভিত্তিতে যে যত পার্সেন্টেজ পাবে তার উপর ভিত্তি করে আপনার উচ্চকক্ষ নির্বাচিত হবে। এখন এটা কেন হবে? আপনি যদি শুধুমাত্র দলের যে সিট পেয়েছে সিট ভিত্তিক আপনি তাদেরকে রেশিও দিতে চান, তাহলে হবে কি, এই নারী আসন যেভাবে হয়েছে সেম ওইটাই হবে। তাহলে উচ্চকক্ষের যে আলাদা মাধুর্যতা, আলাদা সৌন্দর্যতা বা একটু ক্ষমতায়ন বেশি, সেটা হচ্ছে না। কিন্তু পিআর হলে হবে কি, অন্তত বাংলাদেশের আজোপাড়া গ্রাম থেকেও একটা মানুষ যদি ধানের শীষে ভোট দিয়ে থাকে কিংবা দাঁড়িপাল্লায় দিয়ে থাকে, ওই লোকটার ভোটের মর্যাদাটাও অন্তত পক্ষে উচ্চ পক্ষে হবে, এটাই আমি মনে করি। ডক্টর সায়ন্ত, শেষ 30 সেকেন্ড, আমরা শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। শেষ 30 সেকেন্ডে আর কি বলবো, অনেক কথা হয়েছে। শেষ 30 সেকেন্ডে এটাই কথা, জাতীয় সংসদে সমাপনী দিনে সবার বক্তব্য যেরকম আমরা একটা ঐক্যের ডাক শুনেছি, সবাই খুব ভালো চেয়েছেন। সবাই, সব দল, সব রাজনৈতিক দলগুলো এবং নেতারা যেন কাজেও ওইটাই দেখান যে হ্যাঁ, আমরা দেশের ভালো চাই, গণতন্ত্রের ভালো চাই। সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে যা কিছু করে সব কিছুকেই বিরোধী দলের না করতে হবে, সেটাও যেন না হয়। আবার বিরোধী দল চেয়েছে মানে এটা আমার হতে দেওয়া যাবে না, সরকারের অবস্থান যেন এটা না হয়। এই সহাবস্থান এবং এই রকম ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার যে মানসিকতা আগে ছিল না এই দেশে, এইটা নতুন করে আমরা দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়জুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।